Hello students, welcome to Global Education. আমি আব্দুল জব্বার শেখ। আমি তোমাদের বায়োলজি ক্লাস নেব। তো দেখো, আমরা যে ইউনিটটা শুরু করেছি আমাদের এইচএস বায়োলজি, সেটা হচ্ছে ইউনিট 2। সেই ইউনিটটার নাম ছিল বা ইউনিটটা হচ্ছে কি আমাদের জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন। এবং এই ইউনিটের প্রথম চ্যাপ্টার এবং সিলেবাস অনুযায়ী 4 নম্বর যে চ্যাপ্টার, সেটা হচ্ছে কি আমাদের হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। তো এই হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন সম্পর্কে ইন্ট্রো 4.1 এর যে সিলেবাস অনুযায়ী 4.1 এ ছিল আমাদের ইন্ট্রোডাকশন, সেটা আমরা একটা ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি। আজ আমাদের দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা কি পড়ছি, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, অর্থাৎ বংশগতি বিদ্যা সম্পর্কে মেন্ডেলের যে একসংকর এবং মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস আছে, সেটা আমাদের পড়তে হবে এবং সিলেবাস অনুযায়ী শুধু ল পড়তে হবে। তো আমরা সরাসরি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সে যেতে পারি না, তার আগে কিছু টার্মিনোলজি অর্থাৎ জেনেটিক্সের সঙ্গে কিছু শব্দ জড়িত আছে, সেই শব্দগুলো না জানলে জেনেটিক্স আমরা বুঝতে পারি না। তো সরাসরি আমরা মেন্ডেলসের লতে না গিয়ে আমরা প্রথম কিছু টার্মিনোলজি বুঝে নিই, তাহলে আমাদের জেনেটিক্স বুঝতে সুবিধা হবে। ফার্স্ট যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে কি জিন, বা জিনকে যদি আমরা ক্লাসিক্যাল জেনেটিক্স দেখি অর্থাৎ মেন্ডেলের জেনেটিক্স দেখি, তখন কিন্তু জিন শব্দটা ছিল না। মেন্ডেল সাহেব তার যে পরীক্ষা নিরীক্ষা, সেখানে জিনকে ফ্যাক্টর বলে চিহ্নিত করেছিলেন। তাহলে ফ্যাক্টর শব্দটি অনেক পুরানো শব্দ, ঠিক আছে। তার ইভলিউশন হয়ে অর্থাৎ যত সময় গেছে, জেনেটিক্স যত উন্নত হয়েছে, সেখানে ফ্যাক্টর থেকে কি জিন নামটা করা হয়েছে। তাহলে জিন আর ফ্যাক্টর অল্টারনেটিভ নাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো জিন কি, এ সম্পর্কে আমরা প্রথম ক্লাসে একটু আলোচনা করেছি, আজও করছি। জিন হচ্ছে কি ইউনিট অফ হেরিডিটি, অর্থাৎ কি বংশগতির একটা একক, এবং কি এটা হচ্ছে কি সিকোয়েন্স অর্থাৎ একটা সজ্জারীতি অফ ডিএনএ। ডিএনএ, এটা যদি আমরা ডিএনএ ধরি, তাহলে ডিএনএ কে একটা সিকোয়েন্সকে বোঝাবে, যে সিকোয়েন্স বলতে আমরা তার ব্যাকবোনের যে নাইট্রোজেনাস বেস অর্থাৎ নিউক্লিওটাইড আছে, অ্যাডেনিন গুয়ানিন, তার সজ্জাকে বোঝাচ্ছি। যে সজ্জাটা কি আলটিমেট কি এনকোড করে, আলটিমেট এনকোড করে জেনেটিক ইনফরমেশন। তাহলে জিন কি, জিন is the unit of heredity and a sequence of DNA that encode genetic information. আগের ক্লাসে আমরা বলেছি জেনেটিক ইনফরমেশন মানে কি, ডিএনএ তার হেটারোক্যাটালাইটিক ধর্মের জন্য আরএনএ তৈরি করতে পারে এবং আলটিমেট আরএনএ তৈরির মাধ্যমে সে কি করে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তো এটা গেল আমাদের জিন। নেক্সট যে 2 নম্বর পয়েন্টটা আমরা পড়ব, সেটা হচ্ছে কি আমাদের অ্যালিল বা অ্যালিলোমর্ফ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের অ্যালিল বা অ্যালিলোমর্ফ। অ্যালিল আর এটাকে আমরা কি বলতে পারি, অ্যালিলোমর্ফ। অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি, প্রথমে আমরা বোঝার চেষ্টা করি, তারপর আমরা সংজ্ঞা দিচ্ছি। অ্যালিল কি না, অ্যালিল হচ্ছে কি একই জিনের ভিন্ন রূপ, একই জিনের ভিন্ন রূপকে বলা হচ্ছে অ্যালিল। অ্যালিল কি একই জিনের ভিন্ন রূপ, একই জিনের কি ভিন্ন রূপ, ভিন্ন রূপকেই বলা হচ্ছে কি অ্যালিল। তাহলে জিন কি আমরা আগে জানলাম। এবার বলছে জিনের, একই জিনের ভিন্ন রূপকে, অর্থাৎ ডিফারেন্ট ফর্ম অফ আ জিন নোন অ্যাজ অ্যালিল অর অ্যালিলোমর্ফ, অর্থাৎ একটা জিনের কি হতে পারে, একাধিক রূপ হতে পারে। যেমন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে মনে করলাম একটা জিন আছে, যে জিনটা কি ক্যারেক্টার নির্দেশ করে, ক্যারেক্টারটা হচ্ছে কি গাছের স্টেম হাইটকে নির্দেশ করে। স্টেম হাইট, স্টেম হাইট অর্থাৎ কাণ্ডের দৈর্ঘ্যকে নির্দেশ করে। এটা কিন্তু একটা ক্যারেক্টার। ক্যারেক্টার কি স্টেম হাইট, অর্থাৎ একটা জিন, যে জিনটা কি করে স্টেম হাইটকে ইন্ডিকেট করে, অর্থাৎ যে জিনের ওই জিনটা কি স্টেম হাইটকে কি করে
রেগুলেট করে। এবার কথা হচ্ছে এই যে স্টেম হাইট আমরা যখন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স করব, স্টেম হাইট দু প্রকার হতে পারে। একটা কি হতে পারে, স্টেম হাইট টল হতে পারে, আর কি হতে পারে, ডর্ফ হতে পারে। ডর্ফ অর্থাৎ লম্বা হতে পারে, বা কি হতে পারে, খর্ব হতে পারে। তাহলে অ্যালিল কি, দেখো এবার জিন, তাহলে জিন কি একটা ক্যারেক্টারকে নির্দেশ করে। হ্যাঁ, যেমন এখানে কি ক্যারেক্টার নির্দেশ করছে, আমরা ধরে নিলাম জিন একটা ক্যারেক্টার নির্দেশ করছে যেটা হচ্ছে কি স্টেম হাইট অর্থাৎ কাণ্ডের দৈর্ঘ্য। কিন্তু আমরা যখন মেন্ডেলিয়ান পড়বো তখন দেখবো যে কাণ্ডের দৈর্ঘ্য আবার দু প্রকার হতে পারে, একটা লম্বা হতে পারে টল, আর একটা ডোয়ার্ফ হতে পারে। তাহলে আমরা যদি একটা জিন নিই, তাহলে জিনের কি একই জিন, কিন্তু দেখো তাদের ফিনোটাইপিক এক্সপ্রেশন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ জিনটাকে যদি আমরা ধরছি কিসের জন্য দায়ী, স্টেম হাইট, তো এই জিনটার দুটো রূপ পাবো। যেটা লম্বা, গাছের লম্বার জন্য দায়ী সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল টি, আর যেটা গাছটার খর্ব আকৃতির জন্য দায়ী সেই জিনটা হচ্ছে কি, সেই জিনের রূপটা হচ্ছে টি। অর্থাৎ দেখো জিন কিন্তু একটাই, কিন্তু সেই জিনের রূপ কি আমাদের দুটো হচ্ছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি আর একটা স্মল টি। এখানে ক্যাপিটাল টি আর স্মল টি বলার অর্থ হচ্ছে কি, ক্যাপিটাল টি হচ্ছে কি প্রকাশ পাবে, কখন প্রকাশ পাবে, ক্যাপিটাল টি প্রকাশ পাবে কখন না, যখন হচ্ছে কি সে যদি হেটারোজাইগাস অবস্থায় থাকে তাও ক্যাপিটাল টি প্রকাশ পাবে। ক্যাপিটাল টি জিনটা হচ্ছে কি অ্যাকচুয়াল আমাদের ডমিন্যান্ট জিন, এই জিনটা কি অ্যাকচুয়াল আমাদের ডমিন্যান্ট জিন। ডমিন্যান্ট জিন কি, তো ডমিন্যান্ট জিন হচ্ছে কি যদি হেটারোজাইগাস অবস্থায়, হেটারোজাইগাস কাকে বলে, কোন জিনোটাইপ প্রকাশ করতে গিয়ে আমরা যদি একটা ক্যাপিটাল অক্ষর আর একটা স্মল অক্ষর রাখি, তাহলে বুঝতে হবে যে এটা একটা জিনোটাইপ আমরা প্রকাশ করছি। হ্যাঁ, তো ওই জিনোটাইপের এটা যদি দুটো ভিন্ন হরফের হয় তাহলে এটাকে আমরা বলবো হেটারোজাইগাস। হেটারোজাইগাস, হেটারোজাইগাস। আর এই হেটারোজাইগাস অবস্থায় যার ক্যারেক্টারটা প্রকাশ পাবে সে হয়ে যাবে কি ডমিন্যান্ট জিন, আর যার ক্যারেক্টারটা প্রকাশ পাবে না সে হয়ে যাবে কি রিসেসিভ জিন। তাহলে এটা কি হবে, রিসেসিভ জিন। তাহলে আরেকবার বলছি আমরা জিন কি, তাহলে জিন হচ্ছে অ্যালিল কি বা অ্যালিলোমর্ফ কি, অ্যালিল আর অ্যালিলোমর্ফ হচ্ছে একই জিনের ভিন্ন রূপ। হ্যাঁ, ডিফারেন্ট ফর্ম অফ আ সিঙ্গেল জিন। একটা জিনের ভিন্ন রূপকেই বলা হচ্ছে কি অ্যালিল। এখানে একটা জিন ছিল যে জিনটা কিসের জন্য দায়ী, যে জিনটা আমাদের স্টেম হাইটকে নির্দেশ করছে অর্থাৎ কাণ্ডের দৈর্ঘ্যকে। এবার আমরা কি পাচ্ছি, জিনের দুটো রূপ পাচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে কি যে রূপটা গাছের টল বা লম্বাকে নির্দেশ করছে তার জন্য আমরা ক্যাপিটাল টি ব্যবহার করছি, আর একটা যেটা হচ্ছে কি ডর্ফ বা খর্ব ক্যারেক্টার নির্দেশ করছে তাকে আমরা স্মল দ্বারা প্রকাশ করছি। এই ক্যাপিটালটাকে বলা হচ্ছে ডমিন্যান্ট জিন। ডমিন্যান্ট জিন কাকে বলবো না, হেটারোজাইগাস অবস্থায় যার ক্যারেক্টারটা প্রকাশ পাবে সে হচ্ছে ডমিন্যান্ট, আর হেটারোজাইগাস অবস্থায় যার ক্যারেক্টারটা প্রকাশ পাচ্ছে না অর্থাৎ স্মল টি, সেটা হবে কি রিসেসিভ জিন হবে। অবশ্যই এই গাছটা কি হবে, এই গাছটা হবে টল। হ্যাঁ, এর স্টেম হাইট কি হবে, লম্বা হবে। এবার কথা হচ্ছে এই ডমিন্যান্ট জিনের জন্য যে ক্যারেক্টারটা প্রকাশ পাবে সেই ক্যারেক্টারকে বলবো আমরা ডমিন্যান্ট ক্যারেক্টার। কি বলবো, ডমিন্যান্ট ক্যারেক্টার। আর রিসেসিভের জন্য যে ক্যারেক্টারটা প্রকাশ পায় যখন তারা হোমোজাইগাস অবস্থায় থাকবে তখন তাকে বলা হবে রিসেসিভ ক্যারেক্টার। রিসেসিভ ক্যারেক্টার কখন প্রকাশ পাবে, আর যখন দুটোই আমাদের কি থাকবে, রিসেসিভ জিন পাশাপাশি থাকবে, তখন হচ্ছে কি তারা রিসেসিভ ক্যারেক্টারকে প্রকাশ করবে। তো দেখো এবার জিন থাকে কোথায়। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি, নেক্সট যে পয়েন্টটা আমরা পড়বো সেটা হচ্ছে কি জিনের লোকাস পড়ব। লোকাস কি সেটা আমরা জানবো। 3 নম্বর পয়েন্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি লোকাস কি। তিন নম্বর পয়েন্ট যেটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে কি লোকাস।
লোকাস কি? লোকাস, দেখো আমরা যে জিন পড়লাম, জিনের ভিন্ন রূপকে অ্যালিল পড়লাম, ওই অ্যালিল কিন্তু আমাদের কি হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোমের অবস্থান করে। অর্থাৎ আমরা কি নিয়েছিলাম, একটা জিন নিয়েছিলাম, যে জিনের আমরা দুটো রূপ পেয়েছিলাম। কি পেয়েছিলাম? রূপটাকে একটা ক্যাপিটাল টি পেয়েছিলাম আর একটা হচ্ছে কি স্মল টি পেয়েছিলাম। এই ক্যাপিটাল টি আর স্মল টি এরা ক্রোমোজোমের উপর যে স্থানে অবস্থান করছে সেই স্থানটাকে বলা হচ্ছে কি লোকাস। তাহলে লোকাস কি? লোকাস হচ্ছে, ভালো করে ছবির দিকে তাকাও, লোকাস হচ্ছে কি পজিশন বা একটা প্লেস, কার উপরে? অন ক্রোমোজোম। যে প্লেসটা অকুপাইড করছে কে না জিনের ভিন্ন রূপ, জিনের ভিন্ন রূপ। এবং একটাই যদি আমাদের এই ক্রোমোজোম দুটোকে আমরা কি বলছি? হোমোলোগাস ক্রোমোজোম। এই ক্রোমোজোমকে কি বলছি আমরা? হোমোলোগাস, হোমোলোগাস ক্রোমোজোম। কেন হোমোলোগাস বলছি? কারণ এই ক্রোমোজোম দুটো কি না এক জোড়া, এরা জোড়ায় জোড়ায় অবস্থান, সরি আমরা শিখবো যে প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। অর্থাৎ আমাদের 46টি ক্রোমোজোম আছে, এই 46টি ক্রোমোজোম 23 জোড়ায় অবস্থান করে। আর যে ক্রোমোজোম দুটি পরস্পরের সঙ্গে এক জোড়া হিসাবে অবস্থান করছে তাদেরকে হোমোলোগাস ক্রোমোজোম বলছি। তাহলে দেখো লোকাস কি? লোকাস হচ্ছে কি একটা পজিশন বা একটা প্লেস, কার উপরে? ক্রোমোজোমের উপরে, যেখানে কি করছে আমাদের জিন বা জিনের আর জিনের যে ভিন্ন রূপ আছে তারা অবস্থান করছে। অবশ্যই এক হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারের একটাতে যদি আমাদের ডমিনেন্টটা অবস্থান করে তো উপরটায় অবশ্যই রিসেসিভ অবস্থান করবে, রিসেসিভ অবস্থান করবে। তাহলে আমরা দেখছি যে জিন কিন্তু জিনের দুটো ভিন্ন রূপ বা যে অ্যালিল, সেই অ্যালিল কিন্তু ভিন্ন ক্রোমোজোমে অবস্থান করছে। তাহলে একটু আগে যে আমরা শিখলাম অ্যালিল কি? অ্যালিল হচ্ছে কি জিনের ভিন্ন রূপ, এবং সেই ভিন্ন রূপ কোথায় অবস্থান করছে? হোমোলোগাস ক্রোমোজোমে। এটাকে বলা হয় করেসপন্ডিং পজিশন। হ্যাঁ, তাহলে লোকাস কি বোঝা গেল? লোকাস হচ্ছে কি ক্রোমোজোমের উপর একটা পজিশন যেখানে আমার অ্যালিল কি অবস্থান করছে, সেটাই হচ্ছে আমাদের লোকাস। নেক্সট আমরা জানবো জিনোম কি। 4 নম্বর যে পয়েন্ট আমরা জানবো সেটা হচ্ছে কি জিনোম কি। জিনোম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জিনোম কি? আমরা অলরেডি ক্লাস 10এও আমাদের জিনোমের সংজ্ঞাটা ছিল। হ্যাঁ, জিনোম কি? জিনোম হচ্ছে কি হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে, হ্যাপ্লয়েডকে আমরা n দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? হ্যাপ্লয়েডকে আমরা কোন অক্ষর দ্বারা প্রকাশ করি? ছোট হাতের n দ্বারা প্রকাশ করি হ্যাপ্লয়েড। অর্থাৎ হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে আমরা ডিপ্লয়েড অর্গানিজম, তাই তো? আমাদের 2n কত? 46। তাহলে n কত হবে? তাহলে n হবে কত? 23। অর্থাৎ আমাদের 23টা ক্রোমোজোমে যত জিন থাকবে সেই জিনের সমষ্টিকে বলা হবে কি জিনোম। তাহলে জিনোম কি? জিনোম হচ্ছে কি 23টা ক্রোমোজোম তো আঁকা সম্ভব নয়, আমরা এক জোড়া ক্রোমোজোম আঁকছি, ঠিক আছে? যেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, এটা ধরে নিলাম আমরা ফার্স্ট পেয়ার ক্রোমোজোম, ফার্স্ট পেয়ার। তাহলে এইভাবে যদি আমরা আঁকতে থাকি 23 জোড়া ক্রোমোজোম পাবো। তো দেখো আমরা বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছি আমাদের ফার্স্ট পেয়ার ক্রোমোজোমে আমরা ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে আমাদের কয়টা জিন আছে না দুটো জিন আছে। উপরে একটা নিচে একটা। তাহলে আর যদি সেম সিকোয়েন্সে অন্যান্য ক্রোমোজোমও কি থাকে জিন থাকে, তাহলে কি আমরা কত ক্রোমোজোম পাবো বলো? এখানে ফার্স্ট জিন, এখানে হচ্ছে কি সেকেন্ড জিন। তাহলে আলটিমেট আমরা কয়টা জিন পাবো? 23টার জন্য কতগুলো জিন পাবো? 23 এর ডবল ততগুলো জিন পাবো। এটা হাইপোথেটিক্যালি বোঝাচ্ছি। অর্থাৎ আমরা বোঝাতে চাইছি যে 46টা যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম
কি আমরা যদি হ্যাপ্লয়েড হিসেবে আলোচনা করি, অর্থাৎ তার মিয়োসিস হওয়ার মাধ্যমে যে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম হবে, অর্থাৎ কটা 23টা, সেই 23টা ক্রোমোজোমে যত সংখ্যক জিন থাকবে সেটাকে বলা হবে কি আমাদের জিনোম। তাহলে জিনোম কি? জিনোম হচ্ছে টোটাল নাম্বার অফ জিন, টোটাল নাম্বার অফ জিন present in a haploid set chromosome। তাহলে দেখো আমরা কি ফার্স্ট পেয়ার নিয়েছি, এভাবে আমরা কি 23 পেয়ার নেব এবং 23 পেয়ারের দুটো করে ক্রোমোজোম আমরা নিতে পাবো না, কটা নিতে হবে? প্রত্যেক পেয়ার থেকে আমরা একটা করে ক্রোমোজোম নেব, আর সেই একটা ক্রোমোজোমের উপর যে জিন সমূহ আছে সেই জিনগুলোকে যোগ করে যা সমষ্টি হবে সেটাই হবে আমাদের কি জিনোম। তাহলে জিনোম কি? টোটাল নাম্বার অফ জিন, কত জিন আছে সেই জিনের সংখ্যাটা ইন আ হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোমে যেটা যে পরিমাণ জিন থাকবে। হ্যাঁ, এবার কথা হচ্ছে আমরা অন্যভাবে দেখতে পারি যে আমরা জানি গ্যামেট কি হয়, গ্যামেট আমাদের n হয়, তাই না? গ্যামেট মানে কি? গ্যামেট সব সময় n হয়। তাহলে আমরা এটা কি আমরা আছি গ্যামেট কি হয়? সব সময় n হয়। তাহলে আমরা বলতে পারি যে একটা হ্যাপ্লয়েড গ্যামেট দ্বারা যে ক্রোমোজোম সঞ্চারিত হয় বা একটা হ্যাপ্লয়েড ক্রোমোজোমে যে পরিমাণে জিন কি আমরা প্যারেন্টস থেকে পেয়ে থাকি কে অফস্প্রিং পেয়ে থাকছে, সেটাই হচ্ছে কি জিনোম, এটাও বলতে পারি আমরা। তাহলে কি না যে সিঙ্গেল সেট জিন আমরা কোথা থেকে পাচ্ছি না প্যারেন্টস থেকে পাচ্ছি, সেটাকেও আমরা কি বলতে পারি? আমরা জিনোম বলতে পারি। তবে এটাই ভালো ডেফিনেশন যে টোটাল নাম্বার অফ জিন, কতগুলো জিন প্রেজেন্ট আছে ইন আ হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, অর্থাৎ কি n সংখ্যক ক্রোমোজোমে কি পরিমাণ জিন আছে সেটাই আমাদের জিনোম। নেক্সট আমরা জানবো কি জিনোটাইপ কি। নেক্সট আমরা জানবো জিনোটাইপ কি। জিনোটাইপ কি না জিনোটাইপ হচ্ছে কি কোন একটা জীবকে কোন তার একটা ক্যারেক্টারের সাপেক্ষে প্রকাশ করার জন্য যে আমরা তার জিনটাকে আমরা কি নিজে বোঝার জন্য আমরা অ্যালফাবেটে ট্রান্সফার করেছি, অর্থাৎ আমরা জিনোটাইপ বলতে সাধারণত এইরকম বুঝি, ঠিক আছে, টিটি বা স্মল টি। তাহলে জিনোটাইপ কি? জিনোটাইপ কিন্তু খালি চোখে দেখা যাবে না, অর্থাৎ বাইরে থেকে দেখার জিনিস না, এটা এক্সপেরিমেন্টালি বার করতে হয় বা পরীক্ষা নিরীক্ষার পর এটাকে পাওয়া যায়। তাহলে জিনোটাইপ কি না জিনোটাইপ হচ্ছে জেনেটিক মেকআপ, আমরা কি বলতে পারি? জেনেটিক মেকআপ, আর কি বলতে পারি আমরা? জেনেটিক মেকআপ কি বলতে পারি, অথবা কনস্টিটিউশন অফ আ অর্গানিজম, অর্থাৎ আমরা কি বলতে পারি তার জিন কি অবস্থায় আছে, অর্থাৎ দুটো জিন তার ডমিনেন্ট অবস্থায় আছে কোন একটা ক্যারেক্টারের সাপেক্ষে, যে জিনের যে রূপ অর্থাৎ অ্যালিল তারা কি দুটোই ক্যাপিটাল অবস্থায় আছে, অর্থাৎ দুটোই কি ডমিনেন্ট অবস্থায় আছে, না একটা ডমিনেন্ট একটা রিসেসিভ অবস্থায় আছে, না দুটোই রিসেসিভ অবস্থায় আছে, সেটা লেখার যে পদ্ধতি যখন আমরা লিখছি তখন তাকে বলা হচ্ছে জিনোটাইপ। তাহলে জিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে কি জেনেটিক মেকআপ অর কনস্টিটিউশন অফ অ্যান অর্গানিজম, অর্থাৎ কোনো একটা অর্গানিজম জিন কি অবস্থায় আছে কোন একটা বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য, দুটোই কি আছে ডমিনেন্ট অবস্থায় আছে, না একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, না দুটোই রিসেসিভ অবস্থায় আছে, সেটাকে যে আমরা লিখে যে পদ্ধতিতে বোঝাচ্ছি সেটাই হচ্ছে কি আমাদের জিনোটাইপ। বা আমরা বলতে পারি কোন একটা জীবের ফিনোটাইপ অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য যে জিন সমাহারের জন্য প্রকাশ পাচ্ছে সেটাই হচ্ছে কি জিনোটাইপ।
কারণ এর কারণেই তো ফিনোটাইপ প্রকাশ হবে। এটা যদি এরকম হয় তাহলে কি হবে, নিশ্চয়ই গাছটা কি হবে, টল হবে, এটাও টল হবে। কারণ আমরা জানি একটা ডমিনেন্ট আর রিসেসিভ জিন যখন পাশাপাশি থাকবে সবসময় কে প্রকাশ পাবে, ডমিনেন্ট প্রকাশ পাবে, হ্যাঁ, রিসেসিভকে সাপ্রেস করে দেওয়া হবে। এটা কি হবে না, এটা হবে আমাদের ডর্ফ হবে। তাহলে আমরা কি দেখছি, জিনোটাইপ হচ্ছে কি জেনেটিক মেকআপ বা একটা জিন বা জিন সমাহার, যার জন্য কি তার ক্যারেক্টার বা তার ফিনোটাইপ প্রকাশ পাচ্ছে। আমরা এটাকে ছবির মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই ধরে নিলাম একটা গাছ, হ্যাঁ, তো দেখো এই গাছটা আমাকে একটু টল আঁকছি, তো এর জিনোটাইপ কি হবে, নিশ্চয় টল, মানে আমরা বললাম দুটো টি থাকলেও টল হতে পারে, তাহলে জিনোটাইপ কি হতে পারে, দুটোই টি, অর্থাৎ দুটো যে অ্যালিল আছে একই জিনের দুটোই কি অবস্থায় আছে না, দুটোই ডমিনেন্ট অবস্থায় আছে। এমনটিও হতে পারে, আরেকটা সম্ভাবনা হতে পারে এখানে যে আমরা দেখছি যে হেটারোজাইগাস অবস্থায় যদি থাকে তাও গাছটি কি টল হতে পারে। তাহলে এদিকে আমরা এখানেই আঁকি, তাহলে আরেকটা তার জিনোটাইপ কি হতে পারে না, আরেকটা টল হওয়ার জন্য জিনোটাইপ হতে পারে কি, আমাদের জিনোটাইপ হবে, আমাদের এখানেও জিনোটাইপ হবে কি ক্যাপিটাল টি স্মল টি। অর্থাৎ আমরা দেখছি যে জিনোটাইপ হচ্ছে কি তার জেনেটিক মেকআপ, যার দরুন বা যে কারণে তার কি হচ্ছে ফিনোটাইপ প্রকাশ পাচ্ছে। এবার দেখো এই দুটো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো জিনোটাইপ ভিন্ন হওয়া সত্ত্বেও ফিনোটাইপ কিন্তু এক হতে পারে। ফিনোটাইপ কি দেখছি, ফিনোটাইপ দেখছি দুটি গাছই টল, অর্থাৎ দুটি গাছই লম্বা, স্টেম হাইট লম্বা, কিন্তু তাদের জিনোটাইপস দেখো আলাদা হয়ে গেছে। অর্থাৎ জিনোটাইপ আলাদা হওয়া সত্ত্বেও তাদের কি ফিনোটাইপ অর্থাৎ বাহ্যিক ক্যারেক্টার এক হতে পারে। কেন হচ্ছে, কারণ হচ্ছে এখানে হেটারোজাইগাস অবস্থায় আছে, আর হেটারোজাইগাস অবস্থায় ডমিনেন্ট যে জিন সে সবসময় কি রিসেসিভকে প্রকাশ হতে দেয় না, হ্যাঁ, সাপ্রেস করে রাখে। তাহলে আরেকটা কি সম্ভাবনা হতে পারে, আরেকটা হতে পারে যেটা আমাদের খর্বাকৃতির গাছ, সেখানে কি হতে হবে না, সেখানে হচ্ছে কি আমাদের যে জিন, সেই জিনটা কি অবস্থায় থাকবে, দুটোই কি থাকবে, রিসেসিভ অবস্থায় থাকবে, হ্যাঁ। তাহলে আমরা দেখলাম কি জিনোটাইপ কি, জিনোটাইপ হচ্ছে কি জেনেটিক মেকআপ বা একটা জিন বা জিন সমাহার, যার ফলস্বরূপ কি পাচ্ছে, ফিনোটাইপ প্রকাশ পাচ্ছে। এটা হচ্ছে জিন বা জিন সমাহার, বুঝা গেল। নেক্সট হচ্ছে আমরা পড়ব ফিনোটাইপ। ফিনোটাইপ বলে দেয়াই হলো, ফিনোটাইপ কি না, ফিনোটাইপ হচ্ছে কি কোন জীবের বাহ্যিক অ্যাপিয়ারেন্স। ফিনোটাইপ কি না, ফিনোটাইপ হচ্ছে কোন জীবের বাহ্যিক অ্যাপিয়ারেন্স, অর্থাৎ সে দেখতে কেমন, তার হাইট কতটা, তার ফুলের অবস্থান কোথায়, হ্যাঁ, সেটা হচ্ছে কি ফিনোটাইপ। ফিনোটাইপ কি না, ফিনোটাইপ হচ্ছে কি বাহ্যিক অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বাইরে থেকে দেখতে কেমন। ফিনোটাইপ কি বাহ্যিক, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, তাহলে কি ফিনোটাইপ কি না, ফিনোটাইপ হচ্ছে বাইরে থেকে দেখতে কেমন। দেখো জিনোটাইপকে আমরা খালি চোখে দেখতে পাবো না বা মাইক্রোস্কোপও দেখা যাবে না, সরি, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল বিষয়, কিন্তু আমরা ফিনোটাইপ কি বাইরে থেকে দেখে, চোখে দেখে বলে দিতে পারি তার ফিনোটাইপ কি, অর্থাৎ গাছটা লম্বা না বেটে। তাহলে কি ফিনোটাইপ, একটা কথা আছে, ফিনোটাইপ ইজ দ্য এক্সপ্রেশন অফ জিনোটাইপ, অর্থাৎ ফিনোটাইপ কেন প্রকাশ পায় না, জিনোটাইপের জন্যই কিন্তু ফিনোটাইপ প্রকাশ পায়। তাহলে এই লাইনটা আমাদের জানা দরকার, ফিনোটাইপ ইজ দ্য এক্সপ্রেশন অফ জিনোটাইপ। ফিনোটাইপ is the expression of genotype, অর্থাৎ ভিতরে যেরকম জিনোটাইপ থাকবে তার ফিনোটাইপ তার রেসপেক্টে প্রকাশিত হবে। অর্থাৎ বাইরে যেটা দেখছি সেটা অ্যাকচুয়াল কার প্রতিফলিত রূপ, আমাদের জিনোটাইপের প্রতিফলিত রূপ, বোঝা গেল। নেক্সট আমরা
দেখবো সেটা হচ্ছে কি হোমোজাইগাস কন্ডিশন কি, হেটারোজাইগাস কন্ডিশন কি। অলরেডি লেকচারের মধ্যে যদি একটু ভালো করে শোনো তাহলে হোমোজাইগাস হেটারোজাইগাস আমরা অলরেডি বুঝে নিয়েছি। দেখো তাও আমরা একটু আলাদা করে বলি, হোমোজাইগাস কি আর হেটারোজাইগাস কি। হোমোজাইগাস, হোমোজাইগাস, হোমোজাইগাস কি? হোমোজাইগাস হচ্ছে কি হোমোজাইগাস কি না, হোমোজাইগাস হচ্ছে কি, হোমোজাইগাস হচ্ছে কি না, হোমোজাইগাস হচ্ছে কি তাদের কি হবে, দুটো যে অ্যালিল সেই দুটো অ্যালিল কি হবে, সেম হবে, তখন তাকে আমরা বলবো হোমোজাইগাস। অর্থাৎ জিনের যে ভিন্ন রূপ সেই ভিন্ন রূপ কিন্তু এখানে পাশাপাশি থাকতে পারবে না। অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল যদি তার জেনেটিক মেকআপে দুটোই ডমিনেন্ট বা দুটোই রিসেসিভ জিন থাকে তখন তাকে আমরা বলছি হোমোজাইগাস কন্ডিশন। আর যে ইন্ডিভিজুয়ালের এরকম কন্ডিশন থাকছে তখন তাকে আমরা বলছি হোমোজাইগাস ইন্ডিভিজুয়ালস। যেমন আমরা কিছু আগে আমরা কি একটা লম্বা গাছ এঁকেছিলাম তাই না, আর একটা হচ্ছে কি বেটে গাছ এঁকেছিলাম বা ডর্ফ গাছ এঁকেছিলাম। তো দেখো এই যে লম্বা গাছ ছিল তার জিনোটাইপ কি ছিল, তার জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি। এটা কিন্তু তার হোমোজাইগাস কন্ডিশন এবং এটা হোমোজাইগাস ডমিনেন্ট কন্ডিশন, কারণ দুটো জিনই আমাদের কি ডমিনেন্ট জিন। আর একটা কন্ডিশন আমরা কি পেয়েছিলাম, আর আমরা একটা পেয়েছিলাম একটা ক্ষুদ্র একটা গাছ পেয়েছিলাম, অর্থাৎ যার স্টেম হাইট ছোট, তার জিনোটাইপ কি ছিল, তার জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি, সরি দুটোই স্মল টি। এখানে দুটোই যে স্মল টি আমরা দেখেছিলাম, তাহলে এটাও কি হোমোজাইগাস, বাট এটা কি হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন। কারণ কি যখন আমরা হেটারোজাইগাস কন্ডিশনে নিচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, তখন কিন্তু এই স্মল টির ক্যারেক্টারটা কি হয়েছে, সাপ্রেস হয়ে গেছে। এই স্মল টি কিন্তু প্রকাশ পায়নি, কে প্রকাশ পেয়েছে, ক্যাপিটাল টি প্রকাশ পেয়েছে। তার জন্য এটাকে বলা হচ্ছে কি হোমোজাইগাস, বাট এটা কি না হোমোজাইগাস রিসেসিভ। কেন রিসেসিভ, কারণ যখন হেটারোজাইগাস অবস্থায় ছিল তখন ছোটটির ক্যারেক্টার প্রকাশ পায়নি। তাহলে হোমোজাইগাস কি হলো, আর সঙ্গে সঙ্গে আমরা কি বললাম, হেটারোজাইগাসটা বললাম। হেটারোজাইগাস তাহলে কি না, হেটারোজাইগাস হচ্ছে কি এই কন্ডিশনটাকে আমরা বলছি হেটারোজাইগাস। অর্থাৎ কি দুটো ভিন্ন ধর্মী অ্যালিল কি কোনো একটা ক্যারেক্টারকে নির্দেশ করবে। অর্থাৎ হেটারোজাইগাস একটা ইন্ডিভিজুয়াল, যে ইন্ডিভিজুয়ালটার কোনো একটা ক্যারেক্টার প্রকাশের জন্য কি আছে, দুটো ভিন্ন ধর্মী জিন আছে, অর্থাৎ ভিন্ন ধর্মী অ্যালিল আছে, যেমন ক্যাপিটাল টি স্মল টি। এটা হচ্ছে আমাদের হেটারোজাইগাস কন্ডিশন। হোমোজাইগাস যেটা বলছি অবশ্যই এই ইন্ডিভিজুয়ালটা কি হবে, পিওর হবে, কোনো একটা ক্যারেক্টার সাপেক্ষে এই ইন্ডিভিজুয়াল পিওর হবে। আর হেটারোজাইগাস এটাকে আমরা অনেক সময় হাইব্রিড নামও বা এটাকে আমরা হাইব্রিড বা সংকর নামও ডাকতে পারি, কারণ কি এর মধ্যে দুই রকম ক্যারেক্টার আছে। এবার আমরা দেখব হোমোলোগাস ক্রোমোজোম কি। নেক্সট যে আমাদের পয়েন্ট সেটা হচ্ছে কি হোমোলোগাস ক্রোমোজোম কি। হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। দেখো হোমোলোগাস ক্রোমোজোম কি না, হোমো মিন্স সেম, ঠিক আছে, হোমো মিন্স সেম, অর্থাৎ একই রকম দেখতে হবে এবং তাদের পজিশন কি খুব কাছাকাছি হবে। অর্থাৎ আমরা এই লেকচারের প্রথম দিকেই বলেছি আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম আছে, সেই 23 জোড়ার মধ্যে আমরা 23 জোড়া মিন্স 46, সেই 46টির মধ্যে আমাদের 23টা পেয়েছি কোথা থেকে, 23টা পেয়েছি মা থেকে, 23টা পেয়েছি বাবা থেকে। তো এই 23টা ক্রোমোজোম যখন 23টা ক্রোমোজোম কি রূপে আসলো না, তারা আসলো গ্যামেট রূপে, এবং দুটো গ্যামেট, এটা অবশ্যই যদি আমরা প্যারেন্টস ধরি তাহলে এটা হবে অবশ্যই কি স্পার্ম হবে, আর এটা যদি আমরা এটা ফাদার যদি ধরি তাহলে এটা মাদার, এটা অবশ্যই কি হবে ওভাম হবে। আর এই দুটো যখন ফার্টিলাইজ হবে তখন একটা জাইগোট তৈরি হবে,
আর এই জাইগোটে কি হবে আলটিমেট 46টা ক্রোমোজোম। আর এই 46টা ক্রোমোজোম তখন কি পরস্পরে সঙ্গে কি পেয়ার গঠন করবে। অবশ্যই প্রত্যেকটা পেয়ারে একটা ক্রোমোজোম আসবে মা থেকে আর একটা ক্রোমোজোম আসবে বাবা থেকে, অর্থাৎ একটা দেবে ফাদার আর একটা দেবে মাদার। এই যে ক্রোমোজোম জোড় গঠন করছে, এই জোড় গঠন করা যে ক্রোমোজোম যখন তারা জোড় অবস্থায় থাকছে তখন তাকে বলা হচ্ছে কি হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম কি না, হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটো ক্রোমোজোম, তাদেরকে আমরা বলছি হোমোলোগাস। এবার কি রেসপেক্টে এরা হোমোলগ না, দুটো আইডেন্টিক্যাল ক্রোমোজোম। কিসের রেসপেক্টে তারা আইডেন্টিক্যাল? এক নম্বর আইডেন্টিক্যাল হচ্ছে তারা শেপ এবং সাইজের উপরে, শেপ এবং সাইজ। দু নম্বর হচ্ছে কি সেন্ট্রোমিয়ারের পজিশন, দু নম্বর কি সেন্ট্রোমিয়ারের পজিশন। তিন নম্বর হচ্ছে কি জিনের বিন্যাস, অ্যালাইনমেন্ট অফ জিন। এই রেসপেক্টে আমরা তাকে কি বলছি হোমোলোগাস বলছি। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের কি কি বৈশিষ্ট্য থাকে? হোমোলোগাস বলতে আমরা এক জোড়া ক্রোমোজোমকে বোঝাচ্ছি, যে এক জোড়া ক্রোমোজোমের একটা দিয়েছে কে মা, একটা দিয়েছে বাবা অফস্প্রিং। হ্যাঁ, তো সেই হোমোলোগাস ক্রোমোজোমের কি কি বৈশিষ্ট্য? তারা শেপ সাইজের দিক থেকে সেম হবে, তাদের সেন্ট্রোমিয়ারের পজিশন এক হবে, আর কি হবে অ্যালাইনমেন্ট অফ জিন, জিনের সজ্জাটাও এক হবে। এই সমস্ত ক্যারেক্টার যদি মেইনটেইন করে তখন তাকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। তো আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি। পরের ক্লাসে আমরা মেন্ডেলিজম সম্পর্কে বিস্তারিত জানবো এবং সেখানে আমরা পড়ব যে মেন্ডেল কেনই মটর গাছকে কেন সিলেক্ট করলো, অর্থাৎ পাইসাম স্যাটিভামকে কেন সিলেক্ট করলো, তারপরে হচ্ছে কি 7 জোড়া কি কন্ট্রাস্টিং ক্যারেক্টার আছে সেটা আমরা জানবো এবং সেখানে মনোহাইব্রিড, ডাইহাইব্রিড, ক্রস এবং তার ল সম্পর্কে পড়ব। ঠিক আছে, থ্যাংক ইউ।